আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ বইয়ের পরিচ্ছদ ৯-এর শব্দ ও পদের গঠন পড়ব। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলে। শব্দের মূল অংশটা যে শব্দমূল, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। এটা এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হতে পারে। শব্দমূলের এক নাম হচ্ছে প্রকৃতি। প্রকৃতি আবার দুই ধরনের, নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির অন্য নাম হচ্ছে ধাতু। একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা ক্রিয়া প্রকৃতি। এখন নাম প্রকৃতির অন্য নামের কথা কিন্তু বলা হয়নি, কিন্তু এই ক্রিয়া প্রকৃতির আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে ধাতু। নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে, মানে নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতির সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। নাম প্রকৃতির উদাহরণ, একটা হচ্ছে নাম প্রকৃতি, একটা ক্রিয়া প্রকৃতি, এটা মনে রাখতে হবে। আর ক্রিয়া প্রকৃতির অপর নাম হচ্ছে ধাতু। এখানে পরবর্তীতে ধাতু বলেই বেশিরভাগ সময় নাম বলা হয়েছে। নাম প্রকৃতির উদাহরণ, নাম প্রকৃতির মা, গাছ, শির, লতা, কোনো কিছুর নাম, সেটা হচ্ছে নাম প্রকৃতি। আর ধাতুর সঙ্গে, মানে ওই যে ক্রিয়া প্রকৃতি, ধাতুর উদাহরণ হলো কর, যা, চল, ধৃ ইত্যাদি। মানে ধাতু বা ক্রিয়া, ক্রিয়া হচ্ছে যে চলা, করা, পড়া, কর, চল, পর, সেগুলো হচ্ছে ক্রিয়া। এটা তো আমরা সবাই জানি না? তাহলে এক বা একাধিক ধ্বনি দিয়ে, ধ্বনি তো আমরা চিনি, ক, খ, এগুলা ধ্বনি। এই একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে শব্দমূল বলে। যেমন এই যে কর, ক, বয়সন্দ্র, দুইটা ধ্বনি দিয়ে যুক্ত হয়েছে। আর শব্দমূলের এক নাম হচ্ছে প্রকৃতি। এই যে শব্দমূল বলে যে সেটার প্রকৃতি আর প্রকৃতি দুই ধরনের, আমি দুইবার পড়াচ্ছি মনে রাখার সুবিধার জন্য। নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। এই ক্রিয়া প্রকৃতিকে আবার ধাতু বলে। এখন নাম ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ, নাম এবং ধাতু, ক্রিয়া, নাম কোনো কিছুর নাম এবং ক্রিয়া যেগুলো হচ্ছে কাজ করা বোঝায়, পর, চল, খল, এগুলোর সাথে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়। আচ্ছা, নাম প্রকৃতির উদাহরণ হচ্ছে মা, গাছ, শির, এগুলো নাম, কোনো কিছুর নাম আমরা জানি। আর ক্রিয়া প্রকৃতি বা ধাতুর উদাহরণ হচ্ছে কর, যা, চল, ধৃ ইত্যাদি। ক্লিয়ার হয়েছে না? আশা করি অনেকটাই বুঝতে পেরেছ। এখন এই নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোর নাম হচ্ছে উপসর্গ ও প্রত্যয়। এই যে আমরা নাম আর ধাতু পড়লাম, দুইটা কিন্তু নাম আর ধাতুর সঙ্গে শব্দাংশ যুক্ত হয় বললাম, সেই শব্দাংশগুলোকে বলা হচ্ছে উপসর্গ ও প্রত্যয়। এই উপসর্গ দেখি, যেসব শব্দাংশ আর কি, যে শব্দাংশ, শব্দের অংশ শব্দমূলের পূর্বে, এই যে নামের পূর্বে, নাম প্রকৃতির আর কি পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে। তাহলে শব্দের পূর্বে যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে সেগুলোকে বলা হয় উপসর্গ। যেমন পরিচালক শব্দটি আমরা ধরি, এই পরিচালকের পরি অংশটি একটি উপসর্গ। এই যে পরি অংশটি, এই সামনের এই অংশটা হচ্ছে একটি উপসর্গ। উপসর্গ কিন্তু আমাদের সামনে বসলো। তাহলে চালক, চালক অর্থ ড্রাইভার, এটা কিন্তু একটা কি নাম। এই নাম প্রকৃতির সাথে পরি উপসর্গটি বসে পরিচালক হয়েছে। আবার আসো নাম, ওই যে উপসর্গ প্রত্যয় বলেছে, এবার আমরা প্রত্যয়টা দেখি। যেসব শব্দাংশ শব্দমূলের, এই যে এটা ছিল পরে বসে, এটা ছিল পূর্বে বসে, এই যে পরিচালক পূর্বে বসছে। আর যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে, একটা আগে বসে একটা পরে বসে, আগেরটা হচ্ছে উপসর্গ আর পরেরটা হচ্ছে প্রত্যয়, সেগুলোকে প্রত্যয় বলে। যেমন সাংবাদিক শব্দের ইক অংশ একটি প্রত্যয়। সাংবাদিক, এর সাথে ইক যুক্ত হয়েছে, একে সাংবাদিক করেছে। সংবাদের সাথে ইক, সাংবাদিক, বুঝেছ? সংবাদ মানে তো খবর, সেটার সাথে ইক যুক্ত হয়ে সাংবাদিক হয়েছে। আশা করি সবাই বুঝেছ।
উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে সাধিত শব্দ বলা হয়। আবার এই যে এই উপসর্গ আর প্রত্যয় দিয়ে যে শব্দ তৈরি হয় সেটাকে বলা হচ্ছে সাধিত শব্দ। উপসর্গ ও প্রত্যয় ছাড়া শব্দ গঠনের আরও কিছু প্রক্রিয়া রয়েছে। এর মধ্যে প্রধান প্রক্রিয়া হলো সমাস। তোমরা সমাস পড়ে থাকবে ছোট ক্লাসে, যার মাধ্যমে একাধিক শব্দ এক শব্দে পরিণত হয়, সমাস। আচ্ছা, যেমন হাট ও বাজার শব্দ দুটি সমাসবদ্ধ হয়ে কি হয়, হাট বাজার। এছাড়া কোনো শব্দের দ্বৈত ব্যবহারে মানে দুইবার ব্যবহারে নতুন শব্দ গঠিত হলে তাকে বলা হচ্ছে শব্দদ্বিত্ব, দুইবার। যেমন ঠক ও ঠক মিলে গঠিত হয় ঠক ঠক। চল ও চল মিলে হয় চল চল। একইভাবে অঙ্ক ও অনুরূপ ধ্বনি টঙ্ক মিলে হয় অঙ্ক টঙ্ক। এরকম আমরা বলি না, দ্বৈত শব্দ ব্যবহার করি না, সব সময় কথায় কথায় বলি, সেটাই হচ্ছে দ্বৈত শব্দ। আর সমাসবদ্ধ শব্দ, সমাজ তোমাদের অনেকগুলো বছর নষ্ট হয়েছে করোনায়, এবং আমাদের যে পড়ালেখার যে কারিকুলামে আমাদের অনেক বছর নষ্ট করেছে। অনেক বাচ্চাই এই সমাস পড়ো নাই, কারক পড়ো নাই, এই যে এই দ্বৈত শব্দ পড়ো নাই, তারা পড়তে হবে, না পড়লে কিন্তু জানবে না। তারা এখন এগুলো তাদের কাছে মনে হয় যে কি জানো কি, কিন্তু কি জানো কি মনে হলে হবে না। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আমাদের নতুন উদ্যমে আবার পড়তে হবে। শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় পদ। একটা শব্দ যখন একটা বাক্যের মধ্যে থাকে তখন পদ। পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলোর নাম লগ্নক। লগ্নক 4 ধরনের। এই যে দেখো আমি একটা বাক্য লিখেছি শব্দ, এই যে মিনা একটা শব্দ, স্কুলে একটা শব্দ, যায় একটা শব্দ। এখন বলছে শব্দ যখন বাক্যের মধ্যে থাকে, বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় পদ। এই যে প্রত্যেকটা পদ, আমরা বাক্য কাকে বলি, অনেকগুলো পদ মিলিয়ে যখন একটি মনের ভাব, পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন সেটাই তো বাক্য। এখন মিনা একটা শব্দ, কিন্তু এটা একটা বাক্যে যখন থাকে সেটা তখন এটা এক একটা পদ। আর বলছে পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ আবার যুক্ত হয়, এগুলোকে বলা হচ্ছে লগ্নক। লগ্নক আবার 4 ধরনের। দেখো, বিভক্তি, ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে। তোমরা এগুলো কিছুই পড়ো নাই আমি জানি, নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অনেক সমস্যা, তোমরা এগুলো পড়ো নাই, তোমাদের এখন এগুলো নতুন মনে হচ্ছে। ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ মানে শব্দের সাইডে একটা অংশ যুক্ত থাকে সেগুলোকে বিভক্তি বলে। বিভক্তি 2 প্রকার, ক্রিয়া বিভক্তি, কারক বিভক্তি। করলাম, এটা করলাম, কাজ করা বোঝাচ্ছে, কাজে এটা ক্রিয়াপদের লাম। শব্দাংশ হলো ক্রিয়া বিভক্তি। এই যে করলাম, করা হচ্ছে, কর হচ্ছে কাজ, আর লাম হচ্ছে শব্দাংশ। এই শব্দাংশ হলো ক্রিয়া বিভক্তি। এবং কৃষকের, দেখো পদের এর, কৃষক এর, এই এর শব্দাংশটা হচ্ছে কারক বিভক্তির উদাহরণ। আবার নির্দেশক, দেখো যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সমষ্টি পদকে নির্দিষ্ট করে সেগুলোকে নির্দেশক বলে। এগুলো কিন্তু আমরা ছোটোবেলা পড়েছি, অনেক ছোটোবেলা তোমরাও পড়েছ, যেটা নির্দিষ্ট করে বোঝায় কোনো কিছুকে। এই যে যেমন কলমটি, এই কলমটি, লাল কলমটি, কলমটি, এই কলমটি দিয়ে কি বোঝাচ্ছে, পেন্সিলটি, এটা সরি এটা পেন্সিলটি, এই পেন্সিলটি বোঝাচ্ছে। টি শব্দ ব্যবহার করে এটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না। এখানে অনেকগুলো রঙের পেন্সিল যদি থাকে, তার মধ্যে আমি তোমাকে বললাম যে ওই লাল পেন্সিলটি তুলে আনো, তাহলে এই লাল পেন্সিলটির কথা বলা হয়েছে, এটা নির্দেশ করে বোঝানো হচ্ছে না। সেটাই, যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে নির্দেশক বলে। যেমন এই যে লোকটি, কোনো একটা লোককে নির্দিষ্ট করে বলা হলো ওই লোকটি। বা ভালোটুকু, ভালোটুকু, ভালো যে কোনো কিছু নষ্ট হয়ে গেছে, কোনো ফল, যে ভালো যেটুকু আছে সেটুকু আলাদা করো। পদের টি বা টুকু হলো নির্দেশকের উদাহরণ। আশা করি বুঝতে পেরেছ। এবার বচন, যেসব আমরা কিন্তু ছোটোবেলায় 1 বচন বহু বচন পড়েছি না, পড়েছি, সেগুলোই যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায়
সেগুলোকে বচন বলে। এটা তো আমরা ছোটোবেলা পড়েছি। ছেলেরা বা বইগুলো, ছেলেরা মানে অনেককে বোঝাচ্ছে না, সংখ্যা বোঝাচ্ছে। বইগুলো, এগুলো বইগুলো দিয়ে অনেকগুলো বই বোঝাচ্ছে। পদের রা বা গুলো হলো বচনের উদাহরণ, এগুলো হচ্ছে বচন, তোমরা এটা পারো। এবার হচ্ছে বলক। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে, শব্দের অংশ বলা হচ্ছে কিন্তু শব্দ না, কিন্তু যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, মানে কথাটা জোর আসে, বক্তব্য জোরালো হয়। আচ্ছা, আমি একটু এই যে বলক, যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্যটা জোরালো হয়, জোর পায়, সেগুলোকে বলক বলে। তখনই, মানে তখন না, কিন্তু তখনই জোর দিয়ে বলা হচ্ছে, বা এখনও পদের ই ও হচ্ছে বলকের উদাহরণ। বাক্যের যেসব পদে লগ্নক থাকে সেগুলোকে স্বলগ্নক পদ, এবং যেসব পদে লগ্নক থাকে না সেগুলোকে অলগ্নক পদ বলে। ছেলেরা ক্রিকেট খেলে, এই বাক্যের ছেলেরাও খেলে, এটা হচ্ছে স্বলগ্নক পদ, আর ক্রিকেট হচ্ছে অলগ্নক পদ। বুঝেছ? যেসব বাক্যে বলছে পদে লগ্নক থাকে সেগুলোকে স্বলগ্নক বলে। লগ্নক যেটার সাথে থাকবে সেটা স্বলগ্নক, আর যেগুলো লগ্নক থাকবে না সেগুলো হচ্ছে অলগ্নক। তাহলে এখানে ছেলেরা ক্রিকেট খেলে, এই বাক্যে ছেলেরা এবং ছেলেরা আর খেলে, এই দুইটা শব্দ হচ্ছে, যে ছেলেরা আর খেলে হচ্ছে স্বলগ্নক, আর ক্রিকেট যে মাঝখানের শব্দটা এটা হচ্ছে অলগ্নক। শব্দ পদের মধ্যকার কয়েকটি পার্থক্য নিচে দেখানো হলো। এই যে এটা শব্দ এবং পদের পার্থক্য, অনেক সময় পরীক্ষায় আমরা লিখি না, সেই রকম। এখন দেখো, শব্দ বলছে প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব শব্দ ভাণ্ডার থাকে, সাধারণত অভিধানে তা সংকলন হয়। অভিধান হচ্ছে ডিকশনারি, বাংলা ডিকশনারি, ইংরেজি ডিকশনারি। আর পদ, শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার নাম হয় পদ। ওই যে আমরা দেখলাম মিনা স্কুলে যায়, এর আগে দেখেছি, সেখানে ওটাই হচ্ছে এক একটা পদ। অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন ও পরস্পর সম্পর্কহীন। অভিধানের মধ্যে ডিকশনারিতে শব্দগুলো কোনোটার সাথে কোনোটার কোনো সম্পর্ক নাই, বিচ্ছিন্ন শব্দ। আর বাক্যের মধ্যে পদগুলো পরস্পরের সঙ্গে সম্পর্ক যুক্ত। একটা বাক্যে আমরা যদি বাক্য বলি আমি স্কুলে যাই, তাহলে একটার সাথে আরেকটা পদ কি সম্পর্কযুক্ত না? সম্পর্কযুক্ত। শব্দের অংশ, উপসর্গ, প্রত্যয়, শব্দের প্রত্যয় এবং উপসর্গ অংশ আছে, আর পদের অংশ বিভক্তি, নির্দেশক, বচন ও বলক। গঠনগতভাবে শব্দ দুই শ্রেণীর, মূল শব্দ ও সাধিত শব্দ। গঠনগতভাবে শব্দ আবার দুই রকমের, একটা মূল শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। আর গঠনগতভাবে পদ দুই রকমের, অলগ্নক পদ ও স্বলগ্নক পদ। শব্দ শুধু রূপতত্ত্বের আলোচ্য বিষয়, আর হচ্ছে পদ একই সঙ্গে রূপতত্ত্ব, বাক্যতত্ত্বের আলোচ্য। এই যে আমরা পড়লাম একটা শব্দের কি কি শব্দের পার্থক্য লেখার জন্য বা শব্দের বৈশিষ্ট্য কি কি সেগুলো পড়লাম, এবং পদের বৈশিষ্ট্যগুলো পড়লাম। এবার তোমাদের ব্যাকরণ বইয়ের অনুশীলনীতে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, সেগুলো একটু দেখে চোখ বুলিয়ে নিচ্ছি। দেখো, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? পদ বলে। আমরা এই চার্টে পড়লাম। পদের লগ্ন কত ধরনের? 4 ধরনের। কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? উপসর্গ। উপসর্গ কিন্তু শব্দের শুরুতে যুক্ত হয়। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে? বলক। কোনটি সাধিত শব্দ? পরিচালক। এখন এখান থেকে এরকম সেম হুবহু প্রশ্ন আসবে তা কিন্তু না, পড়লে তোমাদের নমুনা হিসেবে পড়ালাম।
এরকম প্রশ্নের তবে প্যাটার্ন এরকম হবে, আমরা তো ভিতর থেকে পড়েছি, প্রশ্ন এরকম হবে। ভিতর থেকে পড়লে কি তোমাদের বেসিক মজবুত হবে। এই পড়াই আমরা যে 9-এ পড়ে আসছি, আমরা কিন্তু সেই পড়াই আমাদের সারা জীবনে কাজে লাগছে, কারণ আমরা ওইভাবে বইয়ের লাইন ধরে ধরে কিন্তু পড়ে আসছি। আচ্ছা, শেষ হলো আজকের ক্লাস শব্দ ও পদের গঠন। আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।